গত 14 মাসে বাংলাদেশের মানুষের কাছে একটি বিষয় পরিষ্কার। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের শখ হলো বিদেশ ভ্রমণ করা। 14 মাস ক্ষমতায় থেকে 14টি দেশ ঘুরে ফেলেছেন। ইংরেজিতে যাকে বলা যায় ফ্রিকোয়েন্ট ফ্লায়ার, মানে যিনি নিয়মিত সরকারি টাকায় আকাশে উঠতে ভালোবাসেন। এমন ভ্রমণ পিপাসু ব্যক্তি যিনি কিনা তার 15তম বিদেশ সফরটি নিশ্চিত করে ফেলেছিলেন, এ নিয়ে সরকারিভাবে ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে সেই ফ্রিকোয়েন্ট ফ্লায়ারকে আরেকটি ঘোষণা দিয়ে বলতে হলো না, তিনি সৌদি আরব সফরে যাচ্ছেন না। বাতিল করা হয়েছে সেই সফর। প্রশ্ন হলো, কেন ঘোষণা দিয়েও এত শখের এত স্বাদের সফরটি বাতিল করতে হলো অধ্যাপক ইউনূসকে? সূত্রগুলো বলছে, যমুনার স্রোতে উল্টো হাওয়া বইছে। সে হাওয়ায় আপাতত গৃহদাহ ঠেকাতে দেশ ছেড়ে মাত্র 3 দিনের জন্য যাওয়াটা ঠিক মনে করছেন না শান্তিতে নোবেল বিজয়ী। অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের 7 সদস্যকে নিয়ে রীতিমতো গৃহদাহ শুরু হয়েছে তার পারিষদ আর মিত্র 3টি প্রধান রাজনৈতিক দলের মধ্যে। এর মধ্যে 6 জন পূর্ণাঙ্গ উপদেষ্টা এবং 1 জন বিশেষ সহকারী আছেন। এই 7 সদস্যের পতন ঠেকাতে যার পর নাই চেষ্টা করে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। পদত্যাগ না করিয়ে কোনো মতে পারিষদে রাখা যায় কি না, তার জন্য 2 উপদেষ্টাকে গত কয়েক সপ্তাহ ধরে এক ধরনের ওএসডি বা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। মানে তাদের মন্ত্রণালয় আছে, কিন্তু তাতেও পরিস্থিতি নিজের অনুকূলে আনতে পারেননি তিনি। আবার মিত্র 3টি রাজনৈতিক দল থেকে আলাদা আলাদা অভিযোগ আসায় কাঠটা রেখে কাঠটা বাদ দিবেন তা নিয়ে অধ্যাপক ইউনূস পড়েছেন বিপাকে। এর মধ্যে জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান নিজে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি আরো জমে উঠেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2008 সালের 18 ফেব্রুয়ারি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন প্রকাশের পর বেশ হইচই পড়ে গিয়েছিল। রিপোর্টটির শিরোনাম ছিল ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। সাংবাদিক শ্যামলাল যাদব ওই রিপোর্টে দেখিয়েছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ক্যাবিনেটের সদস্য ও তার দলের সাংসদরা সরকারি টাকায় কত ঘন ঘন বিদেশ সফরে গিয়েছিলেন। ওই রিপোর্টে মনমোহন সিং এর সরকারকে বলা হয়েছিল দ্য ওয়ান হাই ফ্লাইং গভর্নমেন্ট। বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের পারিষদ কতটা ঘন ঘন ভ্রমণ করছেন সেটি জানা না গেলেও সরকার প্রধান হিসেবে অধ্যাপক ইউনূস যে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার, সেটি এর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তিনি ক্ষমতার মসনদে আছেন 14 মাস ধরে, গড়ে প্রতি মাসে একটি করে সফর করে ফেলেছেন। তার এই ঘন ঘন বিদেশ সফর নিয়ে অনেক বিতর্ক দেখা দিলেও সেসব বিতর্ক বা সমালোচনাকে তিনি থোড়াই তোয়াক্কা করেন। টাইমস অব বাংলাদেশ এক নিবন্ধের শিরোনাম দিয়েছে মোহাম্মদ ইউনূস দ্য হ্যাপি ফ্লায়ার। দর্শক, FII-9 এর পক্ষ থেকে 2 দফায় অনুষ্ঠানে কারা অতিথি হিসেবে থাকবেন, কারা বক্তব্য দেবেন, এমন লাইন আপ ঘোষণা করা হয়। প্রথমটি ঘোষণা করা হয় গত 28 সেপ্টেম্বর। সে লাইন আপে অধ্যাপক ইউনূসের নাম ছিল না। সবশেষ লাইন আপ ও অতিথি লিস্টটি ঘোষণা করা হয় গত 20 অক্টোবর, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমন্ত্রিত অতিথিদের মধ্যে অধ্যাপক ইউনূসের নাম 4 নম্বরে রাখা হয়েছে। মোট 10 জন ওয়ার্ল্ড লিডারের মধ্যে সরকার প্রধান হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ছাড়াও রুয়ান্ডা আর সিরিয়ার প্রেসিডেন্টের যোগ দেওয়ার কথা রয়েছে। দর্শক, যেহেতু 20 অক্টোবর FII-9 এর পক্ষ থেকে অতিথিদের তালিকা ঘোষণা করা হয়েছে, তার অর্থ হলো অধ্যাপক ইউনূস যে এই সফরে যাচ্ছেন তা আয়োজকদের আগে থেকেই নিশ্চিত করা হয়েছিল। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইতিমধ্যে সফর সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়। 23 অক্টোবর প্রেস উইং থেকে নিশ্চিত করা হয় অধ্যাপক ইউনূস সৌদি আরব যাচ্ছেন। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে গণমাধ্যমে খবর আসে অধ্যাপক ইউনূসের সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। দর্শক, 14 মাসে নিজের ইচ্ছের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত অধ্যাপক ইউনূসকে তৃতীয়বারের মতো নিতে হলো। গত 9 থেকে 13 জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশান কনফারেন্সে যাওয়ার সিদ্ধান্ত শেষ মুহূর্তে বাতিল করেন অধ্যাপক ইউনূস। এরপর 30 জুন থেকে 3 জুলাই স্পেনে জাতিসংঘের ফিনান্সিং ফর ডেভেলপমেন্ট কনফারেন্সে তার যোগ দেওয়ার কথা ছিল, সেটিও তিনি বাদ দিয়েছিলেন। এই দুটি সফর বাদ দেওয়ার কারণ ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাক্ষাতের সময়সূচি পাননি অধ্যাপক ইউনূস।
আবার স্পেনের ক্ষেত্রে রানী বা সরকার প্রধান কারো সাক্ষাতের নিশ্চয়তাও পাননি। এর আগে ইংল্যান্ডে গিয়ে দেশের প্রধানমন্ত্রী স্টারমারের সাক্ষাৎ না পাওয়ায় এ নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। তাই সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাতের নিশ্চয়তা না পাওয়ায় ফ্রান্স ও স্পেনের সফর তখন বাতিল করা হয়েছিল। কিন্তু এবার সৌদি সফরের আগে ডক্টর ইউনূসের দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছিল সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস সৌদি আরব যাচ্ছেন। তাহলে প্রশ্ন হলো, ঘোষণা দিয়ে সব প্রস্তুতি শেষ করেও কেন কয়েক ঘন্টার মধ্যে সফরটি বাতিলের ঘোষণা দেয়া হলো? সূত্রগুলো বলছে, নিজের উপদেষ্টার পরিষদের 7 সদস্যকে নিয়ে বেশ ঝামেলার মধ্যে পড়ে গেছেন অধ্যাপক ইউনূস। এর মধ্যে 6 জন হলেন পূর্ণাঙ্গ উপদেষ্টা আর 1 জন বিশেষ সহকারী। এই 7 জনের বিতর্কিত ভূমিকার জন্য অধ্যাপক ইউনূসের কাছে পাল্টাপাল্টি অভিযোগ করেছে সরকারের মিত্র প্রভাবশালী রাজনৈতিক দলগুলো। প্রথমে গত 21শে অক্টোবর যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপি 3 জন উপদেষ্টা ও 1 জন বিশেষ সহকারীর বিরুদ্ধে অভিযোগ করে। বিবিসি বাংলা খবরে বলা হয়েছে, সেই বৈঠকে বিএনপি নেতারা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। বিএনপির অভিযোগ, প্রশাসনে ও পুলিশে বদলি পদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জামাত ইসলামের পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা। বিবিসি বাংলা বলছে, বিএনপি সেই বিতর্কিতদের তালিকায় 1 নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বিএনপির অভিযোগ মূলত জনপ্রশাসন সম্পর্কিত উপদেষ্টা পরিষদের কমিটি নিয়ে। সেই কমিটির সদস্য হিসেবে আছেন জনাব ফাউজুল কবির। বিবিসির দাবি, এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি। উপদেষ্টা ফাউজুল কবির খান নিজের ফেসবুক ওয়ালে বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বঙ্গগ্রাফ নামের একটি ফেসবুক পেজের 3টি ফটোকার্ড শেয়ার করেছেন। উপদেষ্টা ফাউজুল কবির খান লিখেছেন, প্রধান উপদেষ্টার সাথে 3 রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় তার নিজের নামও আছে। আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেছেন, পক্ষপাত দুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নন তিনি। সবসময় কোনরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন এই উপদেষ্টা। এরপর তিনি লেখেন, তবুও প্রশ্ন যেহেতু উঠেছে, এর নিষ্পত্তি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা বৃন্দ, বিশেষ সহকারী বৃন্দ, চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই যে দলের সরকার গঠন করুক না কেন পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে কেউই অংশ নিতে পারবেন না, এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এর সমস্যার শুরু হতে পারে বলে তিনি মনে করেন। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না বলে মত দিয়েছেন তিনি। দর্শক, বিবিসি বাংলার খবরে আরো বলা হয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন। ওই মন্ত্রণালয় উপদেষ্টার পরে মিস্টার চৌধুরীর অবস্থান। বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে খোদাবক্স চৌধুরীর বিরুদ্ধে একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছেন। দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে আঙ্গুল তুলেছে বিএনপি। এদের 2 জনকে সরিয়ে দিতে বলা হয়েছে। তবে এসব উপদেষ্টা ও বিশেষ সহকারীর সাথে বিবিসি বাংলা ও প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। বিএনপির বন্ধু থেকে এখন শত্রুতে পরিণত হওয়া জামাত ইসলামীও পরদিন অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে গিয়ে কিছু উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তি জানিয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, জামাতের অন্য একাধিক নেতার সঙ্গে কথা বলে সংবাদ মাধ্যমটির কাছে মনে হয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সহ কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। সরকারের একাধিক সূত্র থেকে জানা গেছে, জামাত ইসলামী আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে। জামাতের নেতা মনে করেন, এই 3 উপদেষ্টার সাথে বিএনপির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং তারা বিএনপির হয়েই কাজ করছেন। বুধবার জামাতের পরপরই এনসিপি গিয়েছিল প্রধান উপদেষ্টার সরকারি বাড়ি যমুনায়। তারাও তাদের অপছন্দের উপদেষ্টাদের নিয়ে নালিশ জানিয়ে আসে। এনসিপি জামাতের মতো আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালাউদ্দিন আহমেদের ব্যাপারে আপত্তির কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে। এর বাইরে তারা গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের ব্যাপারে আপত্তি জানিয়েছে। বিশেষ করে ভারতের সাথে
চুক্তি বাতিলের ইস্যুটি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের অপপ্রচারের বিষয়টি প্রকাশ্যে ধরিয়ে দেওয়ার পর এনসিপি বেজায় চটেছে পররাষ্ট্র উপদেষ্টার উপর। তবে এনসিপি চায় না কোনোভাবেই তাদের দুই ছাত্র উপদেষ্টাকে অধ্যাপক ইউনূস বাদ দিক। দলটির একটি সূত্র বলছে, এনসিপি দুই ছাত্র উপদেষ্টার বিষয়টি নিয়ে বিএনপির সাথে নেগোসিয়েশনের চেষ্টা করছে। এরই মধ্যে কিছুটা সফলও হয়েছে। দুই ছাত্র উপদেষ্টা যদি আগামী নির্বাচনে অংশ নেয় তাহলে তাদের জন্য দুটি আসন বিএনপি ছেড়ে দিতে পারে। প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদে শেষ পর্যন্ত থাকুক, এটা চান ছাত্র উপদেষ্টারা। তারা মনে করছেন না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। প্রথম আলোর দাবি, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আরো সময় নিতে চেয়েছেন। অবশ্য আসিফ মাহমুদ গত 14 আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম গত 28 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, 2 মাস ধরে তিনি অনিশ্চয়তার মধ্যে আছেন কখন নেমে যেতে হয়। সরকারের একাধিক সূত্র বলছে, অধ্যাপক ইউনূস এই দুই ছাত্র উপদেষ্টাকে একেবারে বাদ না দিয়ে তাদের ওএসটি করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যেমন গত 21 অক্টোবর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে সভাপতি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির প্রজ্ঞাপনে যে কথাগুলো বলা হয়েছে তেমন নজির অতীতে কখনো দেখা যায়নি। বলা হয়েছে, 5 সদস্যের এই কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়ে সরকারকে পরামর্শ দেবে। কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে কমিটির কাজের জন্য সহায়তা দেওয়ার নির্দেশ দিতে পারবে। আর তথ্য মন্ত্রণালয়ের কাজ হবে সাচিবিক দায়িত্ব পালন করা। এ প্রজ্ঞাপন থেকে পরিষ্কার, উপদেষ্টা মাহফুজ আলম চাইলেই আর নিজের মন্ত্রণালয় ছুরি ঘুরাতে পারবেন না। তিনি শুধু সরকারের চাওয়া মতো নির্দেশগুলো বাস্তবায়ন করবেন। সূত্রগুলো বলছে, এনসিপির অনুকূলে সম্প্রতি কয়েকটি টিভি চ্যানেলের লাইসেন্স দেওয়ার পর থেকে উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ প্রধান উপদেষ্টার দপ্তরে জমা পড়ে। আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বহু আগে থেকে অনেক অভিযোগ জমা পড়লেও অধ্যাপক ইউনূস কর্ণপাতই করেননি। কিন্তু গত কয়েক মাস ধরে আসিফ মাহমুদ কার্যত নিষ্ক্রিয় হয়ে আছেন নিজের মন্ত্রণালয়। তার মন্ত্রণালয়ের জরুরি ফাইলগুলো পড়ে আছে প্রধান উপদেষ্টার দপ্তরে। দর্শক, ইউনূস সরকার যাদের সম্মতিতে গঠিত হয়েছিল তারাই এখন উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আপত্তি তুলেছে। এ কারণেই সমস্যাটিকে জটিল